আমরা গতদিন তোমাদের প্রস্টেট গ্ল্যান্ড, ইনলার্জমেন্ট অফ প্রস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি নিয়ে আমি আলোচনা করেছিলাম। প্রস্টেট গ্ল্যান্ডটা কোথায় আছে এবং সে বিবৃদ্ধি হলে অর্থাৎ ইনলার্জমেন্ট হলে আমাদের কি অসুবিধা হয় সেগুলি আমি নিয়ে তোমাদের গতদিন আলোচনা করেছিলাম, এবং তার অবস্থানটা কোথায় সেটাও নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো, কেউ কেউ এর মধ্যে যারা আছো তারা দেখে নিও। এইবার এই প্রস্টেট গ্ল্যান্ড ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কিন্তু বেশ কতগুলি জায়গা আছে। এর একটা ইনফ্লামেটরি অবস্থা আছে, ইনফ্লামেশন। তারপরে প্রস্টেটিক জুস ক্ষরণ হয়, সেটা একটা অবস্থা আছে। আবার এর সাথে মূত্র নির্গমনের কষ্ট, অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে আমাদের কি কি অসুবিধা হয় তার একটা ট্রিটমেন্ট আছে। রেপার্টাইতে এগুলি আমরা ভালো পাই। প্রস্টেট গ্ল্যান্ড যদি ইনফ্লামেশন হয়ে তারপরে পাস ফর্মেশন হয়, অর্থাৎ পেকে যায়, পুঁজ হয়, সেখানে আমাদের কি ট্রিটমেন্ট আছে, কোন কোন মেডিসিনগুলি সাধারণত প্রয়োজন হয়, এগুলি আমাদের একটা ধারণা দরকার। দেখো, রেপার্টাইতে যদি এই ইনলার্জমেন্ট প্রস্টেট তোমরা লক্ষ্য করো, তা অন্তত 60 থেকে 70টা মেডিসিন পাবা। তার মধ্যে হয়তো গোটা 8 ফার্স্ট গ্রেড আছে, 6টা-7টা ফার্স্ট গ্রেড আছে, হয়তো গোড়া 10 সেকেন্ড গ্রেড আছে, আর সব থার্ড গ্রেড মেডিসিন। আচ্ছা, এবার যেটা সব থেকে বড় কথা বলার, আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু স্পেসিফিক বলে কোনো কথা নেই। এটা তোমরা সবসময় মনে রাখবা যে প্রস্টেট গ্ল্যান্ড বেরিয়েছে তাহলে ওই সিমাফিলাতে বসেই যাবে, এই প্রস্টেট গ্ল্যান্ড বেড়েছে তাহলে সেভাল সেলুলেটাতে বসেই যাবে না। এই ধরনের মেন্টালিটিটা আগে পরিত্যাগ করতে হবে। আমাদের উচিত রুগীটা কিসের, রুগীটা কোন মেডিসিনের আওতায় বর্তমান দাঁড়িয়ে, অর্থাৎ কার ইনলার্জমেন্ট প্রস্টেট গ্ল্যান্ডটা কার বড় হয়েছে, অর্থাৎ কোন ওষুধের প্রস্টেট গ্ল্যান্ড বড়, সেইটা আমাদের যত সময় না বের করতে পারবো তত সময় সারা দিন, সারা মাস, সারা বছর, সারা জীবন শুধু হাঁটলেই বেড়াতে হবে। ওই প্রস্টেট গ্ল্যান্ড বা এনি কাইন্ডস অফ ডিজিজ আমাদের হাতে কিন্তু ট্রিটমেন্ট হবে না। এই স্পেসিফিক নেই, এটা খেয়াল রাখতে হবে। তবে কোন কোন মেডিসিনের মধ্যে এইরকম ইনলার্জমেন্ট প্রস্টেট তৈরি করার ক্ষমতা আছে মোটামুটি, যেগুলিকে ফার্স্ট গ্রেড ধরা হয়। দেখা গেল ফার্স্ট গ্রেডের মধ্যে কথা দিয়ে বলছি মার্কসল নেই, কিন্তু পেশেন্টটা যদি মার্কসলের হয় তাহলে কি আমি মার্কসল দেব না? নিশ্চয়ই দেব। তাহলে ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যাই ট্রিটমেন্ট করি, যে রোগী ট্রিটমেন্ট করি, যাকে ট্রিটমেন্ট করি, আমাদের খেয়াল রাখতে হবে যে রুগীটা কিসের। তাহলে আমি আজকে মেডিসিন দিয়ে শুরু করি। প্রথম শুরু করি কোনিয়াম ম্যাকুলেটাম। তো কোনিয়াম ম্যাকুলেটামের আমরা কতগুলি লক্ষণ প্রথমে বলবো, তারপরে কিন্তু ধাতুগত লক্ষণ নিয়ে কয়েকটা কথা বলবো। প্রত্যেক মেডিসিনের কিন্তু কনস্টিটিউশন অর্থাৎ ধাতুগত লক্ষণ, এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এটা না হলে তোমরা দেখবা রেপার্টারি গুলি যখন দেখবা তখন দেখবা ওই সব কটার প্রস্টেট গ্ল্যান্ড বিবৃদ্ধি হলে প্রস্রাবের কষ্ট, ওই এটারও যা ওটারও প্রায় তাই, এটারও যা ওটারও প্রায় তাই। তাহলে আমি ভাগ করবো কাকে দিয়ে? ভাগ করতে গেলে ভাগ করতে হবে তার ধাতুগত লক্ষণ দিয়ে। তাহলে আমরা কোনিয়াম ম্যাকুলেটাম, সক্রেটিসকে হত্যা করা হয়েছিল যে বিষটা দিয়ে, হেমলক বিষ, সেই বিষকে প্রুভ করে আমরা অনেক কিছুই পেয়েছিলাম। বা সক্রেটিসকে যখন হত্যা করা হয়েছিল তখন এই বিষক্রিয়াটা কিভাবে তার দেহে আস্তে 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 ডেভেলপমেন্ট হয়েছিল, সেটাও কিন্তু আমরা দু এক কথায় বলবো। দেখা গেল, আচ্ছা সেটা আমি পরে বলছি। তাই প্রথমে বলি যে মূত্র নির্গমন করা কষ্টকর, অর্থাৎ মূত্র ঠিক নির্গমন হয় না, বেগ দিলে প্রস্রাবটা নির্গত হয় না, বেরোতে চায় না। মূত্র খানিকটা বের হয়, তারপর আবার বন্ধ হয়ে যায়, মূত্র নির্গত হয় আবার বন্ধ হয়ে যায়, মূত্র নির্গত হয় আবার বন্ধ হয়ে যায়। ঠিক একভাবে ফ্লো হয়ে ইউরিন সিক্রেশন হয় না।
ফোঁটা ফোঁটা করে মূত্রপাত হয়, কখনো দেখা গেল তার অসাক্ষাতে, তার অজান্তে ফোঁটা 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 করে মূত্র পড়েই যাচ্ছে। তা এইরকম তোমরা অনেক ক্ষেত্রেও দেখতে পাবা, অনেক সময় আর্নিকাতে দেখতে পারবে, অ্যাসিড নাইট্রিকে দেখতে পারবা। আমি মাঝে একটা পেশেন্ট ট্রিটমেন্ট করেছিলাম, তার অবস্থা ওই রকম। যাক, তাহলে আমার কথা হচ্ছে যে ফোঁটা ফোঁটা মূত্র নির্গমন, আর মূত্র নির্গমন করা কষ্টকর, মূত্র খানিকটা নির্গত হয় আবার বন্ধ হয়ে যায়। এইটা কিন্তু কোনিয়াম ম্যাকুলেটামের একটা লক্ষণ। কিন্তু এর সাথে যদি ধাতুগত লক্ষণ সংযোগ না করতে পারো, তাহলে কিন্তু এই লক্ষণেরও কোনো মূল্য হবে না। সেটা কি? কোনিয়ামের পেশেন্টের ঊর্ধ্ব অঙ্গগামী, মানে নিম্ন অঙ্গে থেকে পদদ্বয়ের থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে একটা পক্ষাঘাত অবস্থা শরীরের ঊর্ধ্ব দিকে উঠতে থাকে। সক্রেটিসেরও তাই হয়েছিল। এই বিষক্রিয়ার ফলে ক্রমান্বয়ে পদদ্বয় থেকে সেই পক্ষাঘাতটা ক্রমান্বয়ে শরীরের আস্তে 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 ঊর্ধ্ব দিকে উঠলো, লাস্টে গিয়ে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। তো এইরকম ভাবে আমরা একটা ঊর্ধ্বগামী পক্ষাঘাত এমন ধরনের পেশেন্টের পাই। অনেক সময় নিজের ইচ্ছা আছে, কিন্তু পারিবারিক কোনো কাজে, আর্থিক কোনো ঘটনার উপরে নির্ভর করে দেখা গেল সে বিয়ে থা করলো না, বা সেক্সুয়াল মেন্টালিটিটা তার মনে আছে কিন্তু যৌন সম্ভোগ সে করলো না। যৌন সম্ভোগের ইচ্ছা আছে কিন্তু যৌন সম্ভোগ সে করলো না, পারিবারিক কোনো কারণে, বা হয়তো আর্থিক কোনো কারণে, বা নিজের অন্য কোনো মনের ইচ্ছায় সে এইভাবে ব্রহ্মচর্য অবলম্বন করার মতন দিন যাপন করলো। এই রোগীগুলি অনেক সময় কোনিয়াম হয়ে যায়। এই রোগীগুলি অনেক সময়, সবাই না, এই রোগীগুলি অনেক সময় কোনিয়াম হয়ে যায়। এদের মধ্যে অনেক সময় গ্ল্যান্ডের বিবৃদ্ধি থাকে, গ্ল্যান্ডগুলি শক্ত হয়, আমরা সেটা কিন্তু দেখতে পাই। এই কোনিয়ামের পেশেন্টের একটা দুর্বলতার একটা কম্পন ভাব, দুর্বলতা আর একটা কম্পন ভাব, ব্যালেন্স পায় না, হাত পা কাঁপতে থাকে এবং সাথে দুর্বল, এই অবস্থাটা আমরা পাই। তাহলে আমরা ধাতুগত লক্ষণ বললাম, তার মূত্র নির্গমন করার কষ্ট কি সেটা বললাম, তোমরা এগুলি মনে রাখবা, আবার এই শুনবা, আবার বইগুলি পড়বা, তা নাহলে ডেভেলপমেন্ট হতে পারবা না। কিন্তু আমরা এরপরে ব্যারাইটা কার্ভে যেতে পারি। ব্যারাইটা কার্ভেও কিন্তু গ্ল্যান্ড বিবৃদ্ধি করার একটা টেন্ডেন্সি আছে। এই ব্যারাইটা কার্ভ যেমন শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয়, তেমন বার্ধক্যেও কিন্তু ব্যারাইটা কার্ভ ব্যবহার হয়। অর্থাৎ 72-এ পেয়ে যাওয়া, মানসিক অবস্থাটা 72-এ পেয়ে যাওয়া, বুদ্ধিবৃত্তির খর্বতা এসে যাওয়া, বুদ্ধিবৃত্তির একটা খর্বতা এসে যাওয়া, বোধ বুদ্ধিটা তার শিশু সুলভ হয়ে যায়। ব্যারাইটা কার্ভ, ব্যারাইটা কার্ভের কিন্তু সাধারণত শীতকাতর একটা অদ্ভুত ব্যাপার আছে। ব্যারাইটা কার্ভের প্রস্রাবের বেগের সাথে সাথে তার অর্শ বলি নির্গত হয়। যদি তার পাইলস থাকে, হ্যামারয়েড থাকে, তাহলে প্রস্রাবের যখন বেগ দেবে তখন অর্শের বলিটা বেরিয়ে পড়বে। আচ্ছা, আর এছাড়া প্রস্রাবে জ্বালা, প্রস্রাবে দুর্গন্ধ থাকবে। তাহলে ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ব্যারাইটা কার্ভ আঙ্গিক লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ নয়, মেন্টাল সিমটমসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা সে ক্রনিক টনসিলাইটিস ট্রিটমেন্ট করো, আর গলগন্ডের গ্ল্যান্ড ট্রিটমেন্ট করো, আর অন্যান্য কোনো আমাদের প্রস্টেট গ্ল্যান্ড ট্রিটমেন্ট করো, অন্যান্য কোনো অসুবিধা ট্রিটমেন্ট করো, তোমরা খেয়াল করবা ব্যারাইটা কার্ভের পেশেন্ট কিনা। তাহলে বোঝা গেল। এরপর আমরা যাব ক্যালকেরিয়া কার্ভে। ক্যালকেরিয়া কার্ভ, মূত্র বাদামি, দুর্গন্ধ এবং পরিমাণে প্রচুর। এর সাথে সাথে সেক্সুয়াল মেন্টালিটিটা বেশি থাকে, কিন্তু খুব দ্রুত বীর্য নির্গমন হয়। আর মূত্র যদি রেখে দেওয়া যায় তাহলে একটা সাদাটে তলানি পড়ে, একটা সাদাটে তলানি পড়ে, পুনঃ পুনঃ ধাতু স্খলন হয়ে যায়, তার অজান্তে অসাক্ষাতে ঘুমের মধ্যে ওই রকম ভাবে ধাতু স্খলন হয়ে যায়, বা অনেক সময় প্রস্টেটিক জুস বেরিয়ে আসে। অসারে মূত্র, অসারে মূত্র, তার অনেক সময় অজান্তেও কিন্তু অসারে মূত্র। এই কথাগুলি দিয়ে কিন্তু
ক্যালকেরিয়া কার্ভ চয়েস করা কিন্তু খুব কষ্টকর। তাহলে কি করতে হবে? ক্যালকেরিয়া কার্ভের মানসিক লক্ষণটা নিতে হবে, ক্যালকেরিয়া কার্ভের মডালিটিসটা নিতে হবে, মডালিটিসের মধ্যে জেনারেলিটিসটাকে গুরুত্ব দিতে হবে, কোন খাবারের প্রতি চাহিদা, কোন জিনিস সহ্য হয় না, শীত কাতর না গরম কাতর, এবং তার মানসিক লক্ষণ। ক্যালকেরিয়া কার্ভের একটা মানসিক লক্ষণ হচ্ছে, আমি তোমাদের বলে দিই, অনেক ক্ষেত্রে তোমরা পাবা বা ব্যবহার করলে খুব সুন্দর উপকারও হবে, একটা মন, নিজের মনটা যেখানে দাঁড়িয়ে যায় ওখান থেকে আর সরানো যায় না, একটা জায়গায় ঠিক যেন দাঁড়িয়ে গেল, ওখান থেকে আর নড়াচড়া করছে না। আর এছাড়া যে সমস্ত চিন্তা ভাবনাগুলির কোনো মানে নেই, সেই সমস্ত চিন্তা ভাবনাগুলি নিয়ে অনেক সময় সে চিন্তাশীল হয়। এছাড়া অনেক সময় পাগল হয়ে যাব, আমার মনে হয় পাগল হওয়াটা লোকে লক্ষ্য করছে, ইত্যাদি ইত্যাদি তো থাকেই। সার্বিক কেস রেকর্ড করার পরে তোমাদের যদি ওষুধ ভালো করে পড়া থাকে, তাহলে সার্বিক কেস রেকর্ড করার পরে তোমরা বুঝতে পারবা পেশেন্টটা দিস পেশেন্ট ইজ ক্যালকেরিয়া কার্ভ। এরপর আমরা পালসেটিলা মূত্রনালীটা অনেক সময় সংকুচিত হয়ে যায়। তা এই যে ইউরেথ্রাটাও অনেক সময় সংকুচিত হয়ে যায়। তাহলে ইউরেথ্রা যদি সংকুচিত হয়, ফোটা ফোটা মূত্র নির্গমন হবে, প্রস্রাবে জ্বালা থাকলে প্রস্রাব কুণ্ঠন হবে। তবে একটা অদ্ভুত ব্যাপার হলে চিট হয়ে শুলে তার ওই মূত্র পাতের পরিমাণটা বৃদ্ধি হয় বা মূত্র বেগটা বৃদ্ধি হয়। পালসেটিলায় কিন্তু লক্ষণ সকলের পরিবর্তনশীল, এই কথাটা খেয়াল রাখবা, লক্ষণ সকলের পরিবর্তনশীল। ধীর সঞ্চালনে খোলা বাতাসে হেঁটে বেড়ালে রোগী উপশম বোধ করে, রোগী গরম কাতর, পিপাসা কম, আর মিষ্টান্ন দ্রব্য, দুধ, পিঠে পুলি খেলে এগুলি তাদের সহ্য হয় না। তাহলে গরম কাতর, পিপাসাহীনতা, ধীর সঞ্চালনে খোলা বাতাসে উপশম, আর রোগ লক্ষণের পরিবর্তনশীলতা, এই অবস্থাগুলি কিন্তু তোমরা খেয়াল করবা, বার করে বলছি এই অবস্থাগুলি খেয়াল করবা। মানে প্রস্টেট এনলার্জমেন্ট, প্রস্টেট আসলো আর আমি একটা ওষুধ দিয়ে দিলাম আর কমে যাবে, তা কিন্তু হয় না। পরবর্তীতে আমরা লাইকোপোডিয়ামে যেতে পারি, লাইকোপোডিয়াম ক্লাভেটাম। মূত্র ধীরে নির্গত হয়, মূত্র রাত্রে বৃদ্ধি হয়, রাত্রে বিকেল 4টের পর থেকে বাড়ে, বা রাত্রে তার 3, 4, 5 বার করে প্রস্রাবে উঠতে হয়, রাত্রে বৃদ্ধি। আর মূত্র যদি বোতলের মধ্যে রাখা যায়, তার তলে একটা সেডিমেন্ট পড়ে, ইটের গুঁড়োর ন্যায় একটা তলানি পড়ে। মূত্রের বেগ লাগলেই একটা জ্বালা তার মধ্যে সৃষ্টি হয়, বা মূত্র নির্গমন করার পূর্বে একটা জ্বালা হয়, যার কারণে বেগ আসলেই তার সেই জ্বালার কথা মনে পড়ে। এটা অনেক সময় শিশুদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু শিশুদের ইনলার্জমেন্ট প্রস্টেট থাকে না। কনস্টিপেশন ধাতু রোগ লক্ষণ বিকাল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত তার বৃদ্ধি থাকে। এছাড়া মানসিক স্বচ্ছন্দতাও ওই সময় থাকে না। গরম খাবার প্রতি একটা প্রবল চাহিদা, একটা কৃপণ স্বভাব, ভোলা মন, যার কারণে সে কোনো কিছু করার আগের থেকে লিখে রাখে এই কাজটা ওই সময় করতে হবে, এই ধরনের অবস্থা। আর রাইট সাইডের রেমেডি হিসাবে তোমরা মনে করতে পারবা, 2-1 গাছ খেলে পেটটা ভরে যায়, ঢেকুর তুলতে থাকে, মনে হয় কতই খেয়ে। এই হচ্ছে আমাদের লাইকোপোডিয়াম ক্লাভেটাম। পরবর্তীতে আমরা সেবাল সেলুলেটা যেতে পারি। সেবাল সেলুলেটা আমাদের অসারে মূত্র নির্গত হয়, মূত্রাশয়ের আংশিক পক্ষাঘাত, মূত্রাশয় অর্থাৎ ব্লাডারের একটা আংশিক পক্ষাঘাত, মূত্র অসারে নির্গত হয়, পুরাতন প্রমেহ বা ক্রনিক গনোরিয়া, প্রস্টেট থেকে রস নির্গমন হয়, অন্ডগুলির শীর্ণতা হয়, দেখা গেল সঙ্গম শক্তি লোপ পেয়ে যায়, আর মূত্র নির্গত হয় না, মূত্র ধরে রাখা যায় না, অসারে মূত্র নির্গত হয়ে যায়। আমাদের মধ্যে অনেক ডাক্তারবাবুরা আসেন, দেখবা রাত্রে বিছনায় প্রস্রাব করে আগেই সেবাল সেলুলেটা দিয়ে বসলো, ওই কারোর স্তন ডেভেলপমেন্ট নেই, খাও সেবাল সেলুলেটা খাও না, এইভাবে কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় না, ওতে কোনো রেজাল্ট হয় না, ওতে আনন্দ পাওয়া যায় না, অর্থ সংগ্রহ করা হয়,
কিন্তু রুগীরও উপকার হয় না, চিকিৎসা করে যে আনন্দ সেটাও পাওয়া যায় না। তাহলে সেবাল শরীরটা কি বললাম, অসারে মূত্র নির্গত হয়। আচ্ছা, মূত্রাশয়ের আংশিক একটা পক্ষাঘাত হয়, পুরাতন প্রমেহ থাকে, অনেক সময় প্রস্টেট থেকে একটা রস নির্গমন হয়, অন্ডগুলির শীর্ণতা থাকে, আর কাম শক্তি লোপ পেয়ে যায়। খেয়াল করবা, তোমরা কেস রেকর্ড করার পরে প্রয়োজনে মেটেমেডিকা খুলে একবার দেখে নিবা, রেপার্টারি খুলে দেখে নিবা। ওই 2 মিনিটে একটা করে হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে রুগীকে, ওটা কিন্তু ব্যবসাদারি কাজ, ওটা কিন্তু ডাক্তারি কাজ না, সে যে মহানই হোক না কেন। হ্যাঁ, যারা অনেক বড় ডাক্তার তাদের কাছে অভিজ্ঞতাটা বেশি আছে, কিন্তু সর্ব রুগীর ক্ষেত্রে 2 মিনিটে একটা করে রুগী দেখা, ওটা কিন্তু ঠিক না। আচ্ছা, তারপরে আমরা যাব একটা ভালো ওষুধ সলিডেগো ভার্গো ওষুধটা ইন্ডিয়ান ড্রাগস কাঞ্চন দণ্ড থেকে ওষুধটা তৈরি হয়। বলা হচ্ছে কাঞ্চন দণ্ড নাম করে একটা উদ্ভিদ, তার থেকে ওষুধটা তৈরি হয়। কষ্টকর মূত্র নির্গত হতে চায় না, কিডনি থেকে বেদনা তল পেটে এসে উপস্থিত হয়, ঠিক যেন বারবেরিজ ভলগারিসের মতো। বারবেরিজে যেমন ব্যথা কেন্দ্র থেকে শুরু করে পরিধির দিকে ছড়িয়ে যায়, এখানেও কিডনি থেকে যন্ত্রণাটা, ঝিনঝিনানি ব্যথাটা একদম ব্লাডার পর্যন্ত চলে আসে। আর স্বচ্ছ এবং দুর্গন্ধ মূত্র। তো সলিডেগো ভার আমি লাইভে একটা পেশেন্টই পেয়েছিলাম, আমার হয়তো দ্বারাই, আমার হাত দিয়েই হয়তো ঈশ্বর তাকে মঙ্গল করেছিল। তার ক্যাথিটার পরানো ছিল, কিন্তু সেই ক্যাথিটার 24 ঘন্টা বাদে আমি যখন খুলে ফেলতে বললাম, পরবর্তীতে মূত্র সহজভাবে নির্গত হতে থাকলো, আর ক্যাথিটার কিন্তু তার আর পরাতে হয়নি। যাই হোক, সেটা একটা ভালো আনন্দের ঘটনা আমার জীবনে ঘটেছিল। তাহলে প্রস্রাব করতে কষ্ট, কিডনি থেকে বেদনা তলপেট পর্যন্ত আসে, মূত্র স্বচ্ছ, দুর্গন্ধ, মূত্র স্বল্প থাকে, আর ক্যাথিটার অনেক সময় আর পরাতে হয় না। এটা খুব সুন্দর করে এই ক্যাথিটার পরাতে হয় না কথাটা বরিক্সের বইতে লেখা আছে, তোমরা দরকার হলে খেয়াল করে দেখবা। এছাড়া থুজা অক্সিডেন্টালিস, থুজার রোগীতে ওই রকম প্রস্রাব হয়, তবে থুজার রোগীর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা গিয়েছে, যে গনোরিয়া চাপা দেওয়ার পরে বা বেশিরভাগই ক্ষেত্রে গনোরিয়া চাপা দেওয়ার পরে তার মূত্রযন্ত্র আক্রমণ হয়, আর গনোরিয়া যখন ছিল তখন তো প্রস্রাবে জ্বালা ছিল, এবং গনোরিয়াটা চাপা পড়ার পরে তার প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি। এটা মূত্রে একটা ঝাঁঝালো দুর্গন্ধ, বর্ষাকাল বা জলীয় আবহাওয়ায় তার রোগ লক্ষণগুলির বৃদ্ধি, ভোরবেলায় বৃদ্ধি, একটা বদ্ধমূল ধারণা, এই একটা সন্দেহ প্রবণতা, আঁচিল জন্মাবার প্রবণতা, এই হিসাবে আমরা থুজার কথাটাও কিন্তু মনে করতে পারি। এইভাবে আমরা ফার্স্ট গ্রেডের কতগুলি মেডিসিন নেওয়া আছে, সেই ফার্স্ট গ্রেড মেডিসিনগুলি নিয়ে আমি ইনলার্জমেন্ট প্রস্টেটে তোমাদের বললাম। তোমরা দরকার হলে আরো কয়েকবার দেখবা, শুনবা, বা তোমরা দরকার হলে প্রয়োজনে মেটেমেডিকা বা রেপার্টারি গুলি দেখবা। আশা করি তোমাদের মঙ্গল হবে, রুগীর মঙ্গল হবে। তোমরা ভালোভাবে চললে আমাদের হাতে রুগীগুলি ভালো হবে, আমাদের কর্মটা সঠিক হবে, অর্থাৎ সঠিক কর্তব্য কর্ম পালন করা হবে, অর্থাৎ ধর্ম পালন করা হবে। ঠিক আছে, রাখলাম এই পর্যন্ত।